23 বছর পর বাংলাদেশ অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে গেছেন এবং যেটি হয়েছে এবং প্রথম ওয়ার্ম আপ যে ম্যাচটি ছিল সেখানে আমরা দেখলাম যে বাংলাদেশের আসলে হোঁচট। এই ম্যাচে আসলে কে কেমন খেললো আমরা দেখছিলাম। তাইজুলের আসলে ফেরার একটি সম্ভাবনা রয়েছে, তার ইনজুরি কাটিয়ে ওঠার, এইসব বিষয় নিয়েই কিন্তু আজকে আসলে আমরা কথা বলবো। যদি শুরুতেই বলি, ওয়ার্ম আপ ম্যাচের রেজাল্ট আসলে বাংলাদেশের পক্ষে কিন্তু যায়নি, সেটি আসলে আলোচনা। কে ভালো করেছে এর মধ্যে আশার আলো কিন্তু মিরাজ দেখিয়েছেন, সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি। তবে ক্যাম্বেল যেমনটি দেখছিলাম তিনি একাই আসলে বাংলাদেশকে ধসিয়ে দিয়েছেন। একটু যদি কথা বলি বাংলাদেশের দুইটি ইনিংস নিয়ে, আমরা দেখতে পাচ্ছি ব্যাটিংয়ে প্রথম 263 আসলে তারা করেছিল এবং তারপরে যে দ্বিতীয় ইনিংস ছিল সেটিতে আসলে 54 করেছে। এবং অস্ট্রেলিয়া তাদের প্রথম যে জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশের 263 রানের জবাবে অস্ট্রেলিয়া যখন ব্যাট করতে নামে তারা আসলে টার্গেট দিয়েছিল 355 এবং তারপরে বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ মাত্র 54 রানে ধসে যায়। এবং ক্যাম্বেল, যার কথা বারবার আসলে এই ম্যাচের পরে আসলে উঠে আসছে, তিনি কিন্তু আসলে এই 54 রানে যে বাংলাদেশকে একরকম বলা যায় যে আসলে ধসিয়ে দিলেন, সেটা এককভাবে তারই কৃতিত্ব। একটু চলে যেতে চাই, ফিল সিমন্স তিনি কিন্তু একটু হতাশার কথা বলেছেন এবং একই সাথে ওয়ার্ম আপ ম্যাচ দিয়েই যে বাংলাদেশের পুরো পরিসংখ্যান বা কেমন খেলবে সেটি আসলে আমরা হিসাব নিকাশ কষে ফেলবো, ব্যাপারটা এরকমও নয়। তবে এই জায়গায় আসলে বাংলাদেশের হেড কোচ তিনি কিছুটা হতাশ, তিনি ব্যাটিং বিপর্যয়কে খুব দারুণভাবে দুষেছেন। একটু যদি দেখি, ম্যাচ শেষে বিসিবির পাঠানো এক ভিডিও বার্তায় সিমন্স বলেছেন, যে 3টি দিন আমরা পেয়েছিলাম বেশ কিছু ভালো কাজ হয়েছে, তবে প্রস্তুতি ম্যাচে ব্যাট হাতে আমরা নিজেদের হতাশ করেছি। আপনি যদি আমাদের আউট হওয়ার ধরন খেয়াল করেন তা মোটেও ভালো কিছু ছিল না। অর্থাৎ আমরা দেখেছি যে একমাত্র মিরাজ তার আসলে 100-এর বাইরে বাংলাদেশের কোনো ব্যাটারি আসলে দাঁড়াতে পারেননি। একটু যদি পর্যায়ক্রমে আসি যে আসলে বাংলাদেশের ফার্স্ট ইনিংস যেটি ছিল সেখানের আসলে ম্যাচের চিত্রটা আসলে কেমন ছিল, যদি প্রথমেই খেয়াল করি যে সাদমান ইসলাম তিনি নেমেছিলেন মাত্র, তিনি বলা যায় যে তিনি 47 বল খেলেছেন, 31 রান যোগ করতে তিনি পারেন এবং তারপরে তিনি ডাগ আউটে ফিরে যান, তিনি আউট হয়েছেন। আমরা তারপরে যদি বলি তানজিদ হাসান, তিনি আসলে ক্যাচ দিয়ে আউট হন, জ্যাকবের বল ছিল এবং তিনি আসলে কোনো রান যুক্ত করতে পারেননি এবং 8টি বল তিনি খেলতে পেরেছিলেন। এবং এইরকমই আসলে যদি বলি যে 37 আমরা দেখতে পাচ্ছি নাজমুল হোসেন শান্ত ক্যাপ্টেন হিসাবে মাঠে নেমেছিলেন গুরু দায়িত্ব নিয়ে, তিনিও আসলে তার নামের সেই সুবিচার কিন্তু করতে পারেননি। এবং তারপরে দেখতে পাচ্ছি 109, যেটি বলছিলাম শুরুতে, মেহেদী হাসান মিরাজ, তিনি একমাত্র 141 বল খেলে 109টি রান করতে পারেন এবং বাংলাদেশের যে টার্গেট 260 প্লাস হয়েছিল সেটি আসলে এককভাবে বলা যায় তারই কৃতিত্ব। এবং তারপরে যদি বলি আমরা 16 দেখতে পাচ্ছি, সেটা সৌম্য সরকার, তিনি 36টি বল খেলে এই রানটি করতে পেরেছিলেন এবং তারপরে 10 করেন তাইজুল ইসলাম, আমরা দেখতে পাচ্ছি তিনি আসলে 15 বল খেলে 10টি রান করতে পেরেছিলেন। সবাই মোটামুটি বলা যায় শূন্য করে আউট হয়েছেন, যেমনটি বলছিলাম তানজিদ হাসান, তারপরে আমরা দেখতে পাচ্ছি শূন্য করে ডাগ আউটে ফেরেন মুশফিকুর রহিম এবং 4টি বল মাত্র তিনি খেলতে পেরেছিলেন। হয়তো সময় করালে আমরা মিরাজের কথায় আসবো। মিরাজ কিন্তু বলেছেন যে তিনি এই যে 141টি বল আসলে ফেস করেছেন সেটি আসলে তিনি প্রথম দিকেই এই যে সেঞ্চুরি করতে পারবেন বা রান তুলতে পারবেন, যেহেতু আমরা দেখছি বাংলাদেশ আসলে নেমেছে এবং ব্যাটসম্যানদের একটা তাড়া হয়তো ছিল ডাগ আউটে খুব দ্রুত ফিরে যাওয়ার, সেভাবে আসলে লাইন ধরে প্রত্যেকটি ব্যাটসম্যান একমাত্র মিরাজ ছাড়া আমরা দেখতে পাচ্ছি সবাই আসলে সেই পথেই কিন্তু হেঁটেছেন। তবে মিরাজ যেটি বলেছেন যে সময়ের সঙ্গে সঙ্গে তিনি উইকেটকে আসলে মানিয়ে নিয়েছেন এবং বোলারকে তিনি রিড করেছেন এবং আলটিমেটলি সে রেজাল্ট কিন্তু এসেছে। এবং বাংলাদেশের প্রত্যেকটি ব্যাটসম্যান যদি ওই ব্যাপারটা আসলে ধরতে পারতো এবং সৌম্য সরকারের কথা যদি বলি বা নাজমুল হোসেন শান্ত ক্যাপ্টেন, তিনি যদি আসলে, আমরা জানি যখন তিনি আসলে 50+ রান করে ফেলেন বা 30 বা 40 এরকম একটা পরিসংখ্যান কিন্তু আমরা জানি, তিনি যখন করে ফেলতে পারেন তখন কিন্তু তার ব্যাট থেকে রান আসতে শুরু করে। যদিও এটি ওয়ার্ম আপ ম্যাচ ছিল, তবে পরিসংখ্যান ডেফিনেটলি কিন্তু এখনও এই ম্যাচে আমরা দেখেছি যে একাদশে যারা রয়েছেন, যারা এই স্কোয়াডে রয়েছেন, সামনের যে 2টি টেস্ট ম্যাচ হবে সেখানে বলা যায় যে যারা সেই দ্রুত গতির ফাস্ট বলার অস্ট্রেলিয়ার, তারা কিন্তু নামেননি, যাদেরকে আমরা রেগুলার দেখে থাকি। তবে সেই ওয়ার্ম আপ একাদশেই আসলে বাংলাদেশের আসলে একরকম এই অবস্থা, সে বিষয়ে আমরা কথা বলবো। তারপরে যদি একটু বলি যে বোলিংয়ে আসলে এই ইনিংসে অস্ট্রেলিয়া আসলে কেমন করলো সেটা যদি বলি,
হ্যানো জ্যাকব আমরা দেখতে পাচ্ছি তিনি আসলে একটি মাত্র উইকেট শিকার করতে পারেন এবং 4টি তিনি মেইডেন দেন। আমরা দেখতে পাচ্ছি রান রেট তিনি 28 রানের বিপরীতে আসলে এই একটি মাত্র উইকেট নিতে পারেন এবং প্রত্যেকেই বলা যায় 6টি উইকেট নিয়েছেন। এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি জ্যাভিয়ার ক্রোম তিনি একমাত্র 6 উইকেট নিয়েছিলেন, যেটি ছিল 83, তার তিনি আসলে বল করেছেন আমরা দেখতে পাচ্ছি এবং মেইডেন করেছেন আসলে 5টি। এছাড়া যদি বলি 2 ইনিংস মিলিয়ে দলের ব্যাটসম্যানদের মধ্যে 50 পেরোতে পেরেছেন কেবল একজন, সেটি মেহেদী হাসান মিরাজ এবং তিনি সেঞ্চুরি হাঁকিয়েছেন। আর তাছাড়া কিন্তু প্রথম ইনিংসে বাংলাদেশের কোনো ব্যাটার সেভাবে বলতে গেলে দাঁড়াতেই পারেননি। একটু এরপরে আসলে আসি অস্ট্রেলিয়ার একাদশ আসলে কেমন খেললো ওই ইনিংস। আমরা দেখতে পাচ্ছি এই জায়গাতে আসলে 53 রান করতে পারেন। আমরা দেখতে পাচ্ছি প্যাটারসন তিনি ক্যাপ্টেন হিসাবে নেমেছিলেন এবং শেষ পর্যন্ত হাসান মাহমুদের কথা একটু বলতে হয়। আমরা দেখেছি যে হাসান মাহমুদ কিন্তু 4টি উইকেট তিনি নিতে পেরেছিলেন যদি বলি। তাছাড়া ওই রকমভাবে পরের ইনিংসে ডেফিনেটলি এই ইনিংসে না তিনি নিতে পেরেছিলেন, যার কারণে কিছুটা বলা যায় বাংলাদেশ তাদেরকে আটকাতে আসলে সমর্থ হয়েছিল। তাছাড়া কিন্তু রান আসলে আরও বেড়ে যেতে পারতো। এই জায়গাতে একটু অস্ট্রেলিয়ার ব্যাপারে আরেকটু কথা বলতে চাই যে আমরা 130 আমরা দেখতে পাচ্ছি যে উইলি তিনি কিন্তু করেন এবং 177 বল তিনি খেলেছিলেন এবং তাছাড়া 76 রান আমরা দেখতে পাচ্ছি জ্যাক ডরান তিনি খেলেছিলেন এবং অপরাজিত ছিলেন শেষ পর্যন্ত। এবং তাছাড়া কিন্তু মোটামুটি বলা যায় 53 যেটা বলছিলাম প্যাটারসন। এছাড়া 0 রান করে কিন্তু ক্যাম্বেল তিনি হেঁটে গেছেন। বলা যায় যে ডাগ আউটে তাসকিন আহমেদের যে উইকেটটি তিনি আসলে শিকার করেছিলেন। মোটামুটি বলা যায় 355 রানের একটি টার্গেট দিয়ে অল আউট হয় অস্ট্রেলিয়া। এবং বোলিংয়ের কথা যদি বলি তাসকিন আহমেদকে আমরা দেখতে পাচ্ছি 2টি উইকেট শিকার করতে পারেন। হাসান মাহমুদ তিনি 4টি উইকেট শিকার করতে পারেন এবং তারপরে খালেদ আহমেদ আমরা তাকে 1টি উইকেট এবং একই রকমভাবে একটি উইকেটের কথা ইবাদত হোসেন আমরা জানি তিনি ছুটিতে ছিলেন, তাকে আসলে ফিরিয়ে আনা হয়েছে এবং তিনি কিন্তু ওয়ার্ম আপ ম্যাচেই কিন্তু সেই তার কাজটি করে দেখিয়েছেন এবং দারুণ ছন্দে কিন্তু বলা যায় তাসকিন আহমেদ তিনি কিন্তু 2টি উইকেট শিকার করেছেন। এবং যেমনটি বলছিলাম যে হাসান মাহমুদ এই ম্যাচে আসলে আমরা যে রানাকে পাচ্ছি না, এই জায়গাতে একটু বাংলাদেশের শক্তিমত্তা কমে গেছে বলতে হয়। সেই জায়গাটা পোষানোর জন্য কিন্তু হাসান মাহমুদ তিনি একটি দারুণ ভূমিকা রাখতে পারেন এবং তিনি 4টি উইকেট কিন্তু ইতিমধ্যে আমরা দেখেছি এই ম্যাচে শিকার করেছেন এবং যে 13 তারিখে যে প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে সেই ম্যাচেও তিনি এরকমই ঝলক দেখাবেন আমরা আশা করছি। এরপরে একটু কথা বলতে চাই যে বাংলাদেশের যে সেকেন্ড ইনিংসটা ছিল এবং এই সেকেন্ড ইনিংসে বাংলাদেশ আসলে দাঁড়াতে পারেনি, যার কারণে বাংলাদেশের একটি চরম হতাশাজনক পরাজয় আমরা দেখলাম। তবে আবারও বলছি যে এটি আসলে ওয়ার্ম আপ ম্যাচ ছিল। বাংলাদেশ ডেফিনেটলি যে 13 তারিখের যে আসলে ম্যাচটি অনুষ্ঠিত হবে সেখানে বাংলাদেশ এই যে রেজাল্ট এই ম্যাচের রেজাল্ট দেখে তারা বিশ্লেষণ করে তাদের ভুল শুধরে নিয়ে একটি ভালো ফাইট তারা দিতে পারবে। যদি কথা বলি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আসলে 41 বল খেলে মাত্র 22 রান করতে পারেন তানজিদ হাসান, তিনি আসলে এলবিডব্লিউ হন থমসনের বলে আমরা দেখতে পাচ্ছি। এছাড়া সাদমান ইসলাম তিনি কিন্তু মাত্র 6 রান করতে পারেন এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি মমিনুল হক তিনিও তার নামের আসলে সুবিচার করতে পারেননি, 6 রান। এবং তারপরে সৌম্য সরকার তিনি 5 রান এবং 2 রান করতে পারেন মুশফিকুর রহিম। তারপরে আমরা দেখতে পাচ্ছি 4 রান মাত্র অমিত হাসান এবং 0 রানে আউট হন নাজমুল হোসেন শান্ত। গত যে ইনিংসটা ছিল সেখানেও ফার্স্ট ইনিংসেও কিন্তু তিনি ভালো করতে পারেননি এবং এই যে দ্বিতীয় ইনিংসটা আমরা দেখতে পাচ্ছি সেটিও কিন্তু 0 রানে তিনি ডাগ আউটে ফিরে যান। এবং তারপরে 6 রান মাত্র মেহেদী হাসান মিরাজ তিনি কিন্তু আর সেকেন্ড ইনিংসে আসলে তার সেই 100 রানের প্লাস যে করার কৃতিত্ব এইখানে তার ঝলক আমরা আর দেখতে পাচ্ছি না। তারপরে আমরা বলতে হয় যে 2 রান করে আমরা দেখতে পাচ্ছি হাসান মাহমুদ এবং 0 রান করে তাসকিন আহমেদ এবং ইবাদত হোসেন, তারা আসলে ডাগ আউটে ফিরে যায় এবং 54 রানে বাংলাদেশের বলা যায় একরকম ব্যাটিং বিপর্যয় হয় এবং যার কারণে বাংলাদেশ ইনিংস ব্যবধানে আসলে হেরে যায়। এবং এই যে বাংলাদেশকে ধুসিয়ে দেওয়ার একটি বড় কারিগর এবং একাই তার আসলে বলা হচ্ছে যে খুব এর আগে আসলে খুব বেশি ইন্টারন্যাশনাল দলের সঙ্গে খেলার অভিজ্ঞতা নাই সেটা যদি একটু বলি, তারপরও কিন্তু তিনি একাই 8টি উইকেট নিয়েছেন, খুব দুর্দান্ত বোলিং করেছেন। যদি বলি ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে প্রথম ইনিংসে 263 রান তুললেও দ্বিতীয় ইনিংসে চরম বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। ডারউইনে 2 উইকেটে 19 রান নিয়ে ম্যাচের তৃতীয় দিন শুরু করেছিল বাংলাদেশ, কিন্তু তারপরে আসলে উইকেটের বিপর্যয় শুরু হয় আমরা দেখতে পাচ্ছি। ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাকি 8 উইকেট হারায় মাত্র 16 ওভারের মধ্যে। শুরুর দিকে বাংলাদেশের কিন্তু মোটামুটি 2 উইকেটে 19 রান, সেই জায়গাতে মনে হচ্ছিল যে হয়তো বাংলাদেশ কিছুটা ভালো খেলে আসলে এগিয়ে যাবে, তাদের 2টা উইকেট পড়ে গেলেও হয়তো মোমেন্টামটা ধরে রাখবে, কিন্তু শেষ পর্যন্ত আসলে আমরা দেখতে পাচ্ছি মাত্র 16 ওভারের মধ্যেই কিন্তু বাংলাদেশের ব্যাটিং একরকম বিপর্যয় ঘটে যায়। এবং তারপরে যদি বলি যে এই যে ক্যাম্পবেলের কথা বারবার উঠে আসছে, তিনি বলা হচ্ছে যে মাত্র একটি প্রথম শ্রেণীর ম্যাচ খেলার অভিজ্ঞতা থাকা থমসন 10 উইকেটের 8টি
তার ঝুলিতে, এই ধরনের কনফিডেন্স নিয়ে কিন্তু আসলে অস্ট্রেলিয়া মাঠে নামে। এবং তাদের আসলে এরপরে যদি বলি যে উইকেটের কথা, 2টি মাত্র উইকেট আমরা দেখতে পাচ্ছি। রিচার্ড লিও তিনি কিন্তু নিয়েছেন অস্ট্রেলিয়ার। এবং তারপরে মিরাজ যখন ব্যাট করছিলেন তিনি একটি দুর্দান্ত কথা বলেছেন তার 100 হাঁকানোর পরে। সেটা যদি একটু বলি যে দেখে শুনে খেলেন মিরাজ, 75 বলে 50 পান, সেঞ্চুরির পথে পরের 50 রান পান মাত্র 53 বলে। ওই যেটা বলছিলাম সেট হয়ে যাওয়ার একটি ব্যাপার, যখন আসলে মিরাজ সেট হয়ে যান তিনি তার ব্যাটে কিন্তু রান আসতে শুরু করে। এবং মিরাজের ভাষায় তিনি বলেছেন যে যেহেতু আমাদের সামনে টেস্ট ম্যাচ আছে, এটা আমাকে আত্মবিশ্বাস দেবে। ওই যে সেঞ্চুরি করার কারণে আসলে তিনি ওই আত্মবিশ্বাসটি পেয়েছেন এবং তার সঙ্গে সুর মিলিয়ে তিনি বলেছেন যে আমাদেরকে একটি আলাদা আত্মবিশ্বাস দেবে। আমি যে মাইন্ড সেট আপে ছিলাম এটি যদি অব্যাহত রাখতে পারি আমার জন্য ভালো হবে, দলের জন্য ভালো হবে। ডেফিনেটলি মিরাজরা জ্বলে উঠলে, শান্তরা জ্বলে উঠলে বাংলাদেশের সামগ্রিক ম্যাচের কিন্তু ইনিংস যে ছবি সেটি কিন্তু আসলে একরকম বলা যায় বদলে যাবে। এবং আরেকটি পরিসংখ্যান আপনাকে কিন্তু মাথায় রাখতে হবে, এই যে ম্যাচটি আসলে হয়ে গেল সেখানে কিন্তু অস্ট্রেলিয়ার সেই বাঘা প্লেয়ার যারা আমরা জানি যে ফাস্ট বোলার তারা কিন্তু ছিলেন না। তাদের কথা যদি একটু বলি যে মিচেল স্টার্ক বা পেট কামিন্স বা জশ হ্যাজেলউড বা স্কট বোল্যান্ড তারা কিন্তু কেউই খেলেননি। এবং এই 4 জন খেললে তো কথাই নেই, অন্তত 3 জনকেও যদি অস্ট্রেলিয়া খেলায় বাউন্স সুইং মোকাবেলার আলাদা করে হোমওয়ার্ক সেরে রাখতে হবে বাংলাদেশের ব্যাটসম্যানদের। এই 4 জনের মধ্যে সবচেয়ে বিপজ্জনক কে যদি সেই কথা বলতে হয়, ডেফিনেটলি স্টার্ক। তিনি একদম স্টাম্প টু স্টাম্প বল করার কিন্তু তার রেকর্ড আছে এবং তিনি সেটিই করেন। এবং তিনি পায়ের দিকে একদম একরকম বলা যায় যে ঠিক অ্যাকিউরেটভাবে পায়ের দিকে এত দ্রুত গতিতে বল করেন যে দেখা যায় যে পা সরাতে একরকম এলবিডাব্লিউ হয়ে যায়, বা সরালেই দেখা যায় যদি কোনোভাবে ব্যাটের কানায়ও লাগে বা ঠিকঠাক আসলে ব্যাটে না লাগলে সেই ক্ষেত্রে কিন্তু আসলে উইকেটের পতন হয়। এবং সেই বলা যায় যে মিচেল স্টার্ক তার বয়স এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 36 বছর সম্ভবত, আমি যদি ভুল না করে থাকি 36 বছর। তিনি তারপরও যে গতি, যে বাউন্স, যে সুইং নিয়ে আসলে বল করেন, বাংলাদেশের ব্যাটসম্যানদেরকে ডেফিনেটলি তাকে মোকাবেলা করা বেশ কঠিন হবে। তবে ওই কন্ডিশনে যদি সেট হয়ে যেতে পারে একবার বাংলাদেশের ব্যাটসম্যানরা, হয়তো একটি বড় ইনিংস আসলে হতে পারে স্কোরের, আমরা সেটা দেখতে পাবো। তো মোটামুটি সব কিছু মিলিয়ে বলা যায় যে সামনের ম্যাচ কোনোভাবেই বাংলাদেশের জন্য খুব সহজ হবে না। বাংলাদেশের মেইন আসলে ব্যাটসম্যানদের আমরা দেখলাম যে বিপর্যয় ঘটেছে, এবং বাংলাদেশ যদি ডেফিনেটলি ভালো করতে চাই সেক্ষেত্রে এই ফাস্ট বোলারদেরকে তাদেরকে মোকাবেলা করতে খুব দারুণ নৈপুণ্য দেখাতে হবে।